মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফাঁস করলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাইডেন প্রশাসনের জড়িত থাকার খবর। তার অভিযোগ, বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য $29 মিলিয়ন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 348 কোটি টাকা বরাদ্দ করেছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID দেয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কয়েক দফা জনসভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ভারতের ভোটার উপস্থিতির হার বাড়াতে ব্যয় হয় এই অর্থ। বরং বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি সমীক্ষায় বরাদ্দ করা হয়েছিল এই তহবিল, যা সম্প্রতি বাতিল করা হয়েছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানমূলক প্রতিবেদনে দাবি করা হয় 2024 সালের জানুয়ারিতে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তছনছ করে ছেড়ে দিয়েছে। দর্শক, আজকে সম্ভবত সারাদিনই রাজনৈতিক মহলে একটি আলোচনা, যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন আসলে কে পেয়েছে। ভারত যেমন বলেছে $21 মিলিয়ন তারা পায়নি, কিন্তু তাদের রাজনীতিতে এটি রীতিমতো তোলপাড় হচ্ছে। এই তোলপাড় অবস্থার মধ্যেই বাংলাদেশের নাম এসছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে সেটি প্রকাশ করেছে। এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশকে নিয়ে কঠিন এক লড়াই দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন কর্তৃক অবৈধ 325 কোটি টাকা দেওয়ার ঘটনা ফাঁস করে দিয়ে বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, ট্রাম্পের হুঁশিয়ারিতে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফাঁস করলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাইডেন প্রশাসনের জড়িত থাকার খবর। তার অভিযোগ, বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য $29 মিলিয়ন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 348 কোটি টাকা বরাদ্দ করেছিল। প্রশ্ন উঠছে, কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল এই টাকা, আর কেনই বা দেওয়া হয়েছিল এতগুলো টাকা? কি উদ্দেশ্য ছিল বাইডেন প্রশাসনের? এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। নেটিজেনদের দাবি, বাইডেন প্রশাসনের দেওয়া এই বিপুল পরিমাণ অনুদান কাদের কাছে বা কোন কোন প্রতিষ্ঠানের কাছে গিয়েছে এবং এই অর্থ কোন কাজে ব্যবহৃত হয়েছে তা দ্রুত প্রকাশ করা হোক। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে বাইডেন প্রশাসন $29 মিলিয়ন বরাদ্দ করেছিল। এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানে যার নাম কেউ শোনেনি এবং যেখানে মাত্র 2 জন কর্মী কাজ করে। ভেবে দেখুন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র 2 জন লোক কাজ করে, সেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন চেক পেয়েছে। এ ধরনের অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তিনি বলেন, এই অর্থ যারা পেয়েছে তারা বোধহয় এখন ধনী হয়ে গেছে। আশা করি কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো বিজনেস ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। ট্রাম্প আরো বলেন, রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কিন্তু কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। এছাড়াও ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আর $21 মিলিয়ন গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। অন্যদিকে সংবাদ মাধ্যমটি আরো দাবি করে 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র, যেগুলো প্রথমে 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় USAID এই সহায়তা দেয়। এদিকে সরকারি ব্যয় সাশ্রয়ে ট্রাম্পের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ইলন মাস্কের পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সম্প্রতি একাধিক দেশের জন্য বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের $29 মিলিয়ন সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID দেয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দেশটির অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করে বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নামে কেউ শোনেনি। $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারো, হোয়াইট হাউসের অফিসিয়াল ইউটিউব পেজে ট্রাম্পের পুরো বক্তৃতাটি আপ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পায়, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যায়। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে, 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তার একটা নাম করা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে।
ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আরো $21 মিলিয়ন গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য $21 মিলিয়ন দিচ্ছি। আমাদের ব্যাপার কি? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই, গভর্নর। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, $20 মিলিয়ন রাজস্ব ফেডারেলিজমের জন্য, $19 মিলিয়ন নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, $47 মিলিয়ন এশিয়ায় শিক্ষার মান উন্নয়নের জন্য। এশিয়া যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কার্যক্রম স্থগিতের পর ভারত সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থ বাতিলের কথা গত সপ্তাহে। তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তছনছ করে ছেড়ে দিয়েছে, তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি। অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছে এবং আমি নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের। কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপ স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে, এটা আমরা বুঝতে পারিনি। ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড লু, পিটার ডি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন, আমরা হয়তো জানতে পারতাম না। এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসূরি মিস্টার জো বাইডেন, তার সরকার এই বাংলাদেশে $29 মিলিয়ন, 29 মিলিয়ন বাংলাদেশি টাকায় মোটামুটি 350 কোটি টাকা খরচ করেছে ডিপ স্টেটের নামে। এবং আরও একটা উল্লেখযোগ্য কথা, ভয়ানক কথা, সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয়, প্রায় সমপরিমাণ বা একটু বেশি $31 মিলিয়ন, অর্থাৎ 450 কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না। কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই। এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে $29 মিলিয়ন খরচ করা হয়েছে এবং ভারতে যে $31 মিলিয়ন দেওয়া হয়েছে, এটা 31 অথবা 21 দুটোর একটা, এই টাকাও মানে USAID দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে। অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট, অর্থাৎ 21 মিলিয়ন বা 31 মিলিয়ন প্লাস বাংলাদেশে 29 মিলিয়ন, এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে। এই জন্য টাকাটা তারা দিল্লি USAIDকে দিয়েছে আর বাংলাদেশ USAIDকে দিয়েছে। বাট দিল্লি USAID এটা আবার তাদের যে সকল সোর্স আছে, দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে, সেই সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে। ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম, ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম, তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত। তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেই সরকারের কর্মকাণ্ড, কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর। এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকেই থেমে থাকবেন নাকি আরও একটু এগোবেন? যদি তিনি আরও একটু এগোন এবং বলে দেন USAID-এর মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশে সরাসরি যে 350 কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে, বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয়, বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে, আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে। এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয়, তাহলে যে বুলডোজার 32 নম্বরে গিয়েছে, এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে। একটা সরকার পরিবর্তন হলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, বিদেশি সহযোগিতা আসলে এই দেশটাতে আসে। দেশের আভ্যন্তরীণ সম্পদ তো লুটপাট হয়ই, বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার আসে, মিলিয়নস অফ ডলার আসে। এই ডলারগুলা বিদেশিরা মনে করে এই দেশের মানুষের কল্যাণে, উন্নয়নে, গরিব মানুষের ভাগ্য বদলে, চিকিৎসা, স্বাস্থ্যে, নারীদের জন্য, এতিমদের জন্য নানান দেশ অনেক কিছু সহযোগিতা করে। কিন্তু এগুলো আসলে কারা পায়? বাংলাদেশের গণমাধ্যম বলে আমরা বিশ্বাস করি না, মনে করি সরকার পরিবর্তন হয়েছে, দেন হয়তো নতুন সরকারের দাবিদারি করছে। কিন্তু যখন খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, দ্যাট মিনস ঘটনা সত্য। এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশকে নিয়ে কঠিন এক লারা দিছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর
পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন অনুদান ছিল এগুলো বন্ধ করে দিচ্ছে। এবার বন্ধের পর কি কি বন্ধ করছে, কেন বন্ধ করছে, অনেক দৃশ্যপট সামনে আসছে। এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একটি সংস্থা $29 মিলিয়ন 348 কোটি টাকা তারা নিয়েছিল, কিন্তু সেই সংস্থার নাম কেউ শোনেন নাই বলে মন্তব্য ট্রাম্পের। আর সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলে জানিয়েছেন তিনি। গতকালকে হোয়াইট হাউসে যখন বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যের এক ফাঁকে তিনি এই তথ্য দিলেন। তিনি বলছেন যে বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 বিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে যার নাম কেউ শুনে নাই। ছোট একটি সংস্থা, এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একাই $29 মিলিয়ন কিভাবে গেল? আর সেই সংস্থায় 2 জন কাজ করেন এবং তিনি বলছেন আমি মনে করি সেই 2 জন কর্মী দারুণ খুশি, কারণ তারা অনেক ধনী, শীঘ্রই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। ট্রাম্পের বক্তব্য আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প যখন বাতিল হচ্ছে এগুলোর পিছনে মূল রিজন কি, টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। এখন এই 2টা সংস্থা কারা, কয়েকটা পত্রিকা আমরা দেখছি, কয়েকটা নাম দিছে। এখন আমি শিওর না, আমি সম্ভবত আপনার একটা পত্রিকা দেখলাম, একটা নাম হচ্ছে আপনার ইউএসএর টাকা নেওয়া CEPPS, আর আরেকটা হচ্ছে আপনার IFES, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম, মানে ভোটিং পদ্ধতিকে শক্তিশালী করার জন্য। এখন এই টাকাটা আমেরিকা থেকে যখন আসছে সরকারের মাধ্যমে অথবা বেসরকারি মাধ্যমে ঢুকছে, যেখানে একটা অনুসন্ধান ছিল, প্রতিবেদন ছিল, কিন্তু এত কিছু ফাঁকি দিয়ে বাংলাদেশে কত বড় বাটপার, টাকাই না মাইরা দিতে পারে। আমেরিকার একটা ইনভেস্টিগেশন থাকে, তারা যেখানে যা দেয়, বাট সব ইনভেস্টিগেশনকে ছাপিয়ে ঘটনা ঘটাই দিছে। আমার মনে হয় সরকারের উচিত, মানে যারা প্রকৃত এই ঘটনার টাকাটা আনছে, এই টাকাটা এদের কাছ থেকে বের করা, চিপা দিয়া। কোথায় দিবে চিপা, সরকার সিদ্ধান্ত নিক। ছাত্রদের বাইরেও আসছে নতুন রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের বাইরেও আরও একটি রাজনৈতিক দল ঘোষণা আসছে। সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। এই দলের সাবেক সেনা কর্মকর্তা ছাড়াও আধা সামরিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলে বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। দলটি গঠনের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। সম্ভাব্য নতুন এই দলটির নাম এখনো ঠিক হয়নি। দলের স্লোগান নিয়েও কাজ চলছে। দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইবনে ফয়েজ শায়েখুজ্জামান। সহ সম্পাদক পদে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত দেলার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল। রাজনৈতিক দল গঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সত্যতা ও নিরপেক্ষতা আছে এমন আমলা, রাজনীতিবিদ, সামরিক বাহিনীর সাবেক সদস্য, ব্যবসায়ী, সুধী ব্যক্তিদের নিয়ে দল গঠন করতে চায় তারা। তাদের উদ্দেশ্য দলটি থেকে প্রতিনিধিত্বমূলকভাবে 10 থেকে 15 জনকে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠানো, যাতে তারা সেখানে প্রাথমিক পরিবর্তন আনতে পারে।